This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গত শনিবার যাদবপুর কাণ্ডের পরই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল আর সেই মামলাটি নিয়েই বুধবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানকার পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ। তিনি বলেন বা তিনি সওয়াল করেন ছাত্র আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়েছে আর তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে, তাছাড়া ওই বিষয়ে হস্তক্ষেপের জন্য রাজ্যের নিজস্ব ক্ষমতা রয়েছে, আইন শৃঙ্খলা জনিত বিষয় হলে পুলিশ পদক্ষেপ করুক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য রাজনীতির একেবারে চর্চায় রয়েছে। সবাই ছাত্রছাত্রী সমস্যা নিজে থেকেই কিন্তু মিটিয়ে নিতে হবে এবং মামলা জরুরি ভিত্তিতে শোনার প্রয়োজন নেই, এমনটা কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ, যাদবপুর কাণ্ডে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। আর অন্যদিকে মঙ্গলবার এবং আমরা দেখেছি সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে জিবি বৈঠক হয় সেই জিবি বৈঠক থেকে একাধিক শর্ত কিন্তু উঠে এসেছে এবং মঙ্গলবারের পর বুধবারও থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর, রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পড়ুয়ারা, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। অন্যদিকে যাদবপুর কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন পুলিশের কাছে আগে থেকে কোনো খবর ছিল না? রাজ্যের গোয়েন্দা বিভাগ কেন আগে থেকে প্রশাসনকে সতর্ক করলো না? প্রশ্ন হাইকোর্টের। আর সবটা মিলিয়ে বিস্তারিত জানবো, ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি রয়েছে। ষষ্ঠী, হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলায় তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এবং 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্দ্রানুজ রায়, মূলত যে ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সেই ইন্দ্রানুজের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কেন পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করলো না? রাজ্য সরকার যেখানে অভিভাবক, সেই অভিভাবকের জায়গা থেকে কেন তারা নিরপেক্ষভাবে পুরো বিষয়টা কি দেখলো না? এবং অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ একের পর এক অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো তদন্ত শুরু করলেও ইন্দ্রানুজ রায় যে অভিযোগ করেছিল সেই অভিযোগ অবিলম্বে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলো উঠে এসছে, দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই শুনানিতে দেখা গিয়েছে যে একই সঙ্গে যাদবপুরের গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্যের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সেই গোয়েন্দা বিভাগের সাথে দীর্ঘ পুলিশের যে কথোপকথন, সেই কথোপকথনে স্পষ্টত এই ঘটনার একটা আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কার কথা জেনেও কেন পুলিশ আগে থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করলো না? এবং রাজ্যের একজন মন্ত্রী, সেই মন্ত্রীকে কেন এ বিষয়ে অবগত করা হয়নি? দ্বিতীয়ত হচ্ছে, যদি মন্ত্রীকে অবগত করা হয় তাহলে কেন মন্ত্রী কি উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন? এ বিষয়ে রাজ্য সরকারকে আগামী 12 মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলো উঠে এসছে, যে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি রাজ্য পুলিশ প্রশাসন তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে অবশ্যই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং অন্য কোনো সংস্থাকে দিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করবে আদালত। এবং শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী তারা এখানে পঠন পাঠনের জন্য আসেন এবং সেই পঠন পাঠন করতে এসে যেভাবে যাদবপুরে একের পর এক বারবার যে ঘটনা ঘটছে,
এ বিষয় নিয়েও কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এবং শুধু তাই নয়, যাদবপুরে যেভাবে রাস্তায় ব্যারিকেড করে আন্দোলন করা হয়েছে সেটাও একেবারে ভালো চোখে নেননি বিচারপতি ঘোষ। এবং যেভাবে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের পথ চলতির সমস্যা শুধু নয়, যাদবপুরে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং তার সাফার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং রাজ্য সরকার একজন অভিভাবক হিসাবে পুরো বিষয়টাকে দেখবে, এখানে কোনো রকম ভেদাভেদ না করে অবিলম্বে ইন্দ্রানুজ রায়ের যে অভিযোগ, সেই অভিযোগ যাদবপুর থানায় সেটা এফআইআর হিসাবে দায়ের করে ঘটনার দ্রুত তদন্ত করতে হবে। এবং এই যে বিষয় যথার মন্ত্রীর কাছে আগে থেকেই খবর ছিল কিনা, এখানে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা, যেটা পুলিশ এবং ইন্টেলিজেন্সের মধ্যে যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথন হয়েছে সে বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট আগামী 12ই মার্চ রিপোর্ট তলব করেছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এরই পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই যাদবপুর নিয়ে ফের নতুন করে জনস্বার্থ মামলার জন্য আইনজীবী যে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেই মামলাতেও কিন্তু প্রধান বিচারপতির যে একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হয়েছে মামলাকারীর আইনজীবীকে। এবং এই মামলা অর্থাৎ এই জনস্বার্থ মামলা আগামী কবে শুনানি গ্রহণ করবে সেটাও কিন্তু স্পষ্টত কোনো ইঙ্গিত দেননি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই যে যাদবপুরের যে ঘটনা, একদিকে প্রধান বিচারপতি মামলা জনস্বার্থ মামলা নেওয়ার ক্ষেত্রে যে মনোভাব দেখাচ্ছে, তাতে করে স্পষ্ট যে রাজ্যের যে ভূমিকা এবং সেখানে দিনের পর দিন যা ঘটছে তা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি তিনি সংবাদ মাধ্যমে ডেকেছেন। এবং এই ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ব্যাপারটা মিটে যাবে, ছাত্রছাত্রীদের সমস্যা তারা নিজেরাই মিটিয়ে নেবেন। কিন্তু আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই মামলায় দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেখানে রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একেবারে নজর থাক ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট, অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যাদবপুর কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন পুলিশের কাছে আগে থেকে কোনো রকম কোনো খবর ছিল না? রাজ্যের গোয়েন্দা বিভাগ কেন আগে থেকে প্রশাসনকে সতর্ক করলো না? অর্থাৎ শনিবার যেদিন ওয়েব কুপার বৈঠক ছিল এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উপস্থিত হয়েছিলেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর থেকেই দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর কিভাবে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। শিক্ষামন্ত্রীর গাড়ি নিচে চাপা পড়ে যান একজন ছাত্র, যেমনটা বলা হচ্ছে ইন্দ্রানুজ রায়, তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষামন্ত্রীও অল্প বিস্তর আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রাথমিক চিকিৎসার জন্য এবং তারপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও শনিবারের ঘটনার পর কিন্তু ক্ষমা চেয়েছেন এবং ওই ছাত্রের, আহত ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবরও নিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু এটা নিয়ে প্রশ্ন হাইকোর্টের, কেন পুলিশের কাছে আগে থেকে কোনো রকম কোনো খবর ছিল না? এই ধরনের একটা জমায়েত হতে পারে বা এই ধরনের একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে কেনই বা গোয়েন্দা বিভাগ যারা ছিল তারা কেন প্রশাসনকে সতর্ক করলো না, সেটাও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইন্দ্রানুজ রায় যে অভিযোগ করেছে, অর্থাৎ অবিলম্বে যাদবপুরে পুলিশকে এফআইআর রুজু করে তদন্ত শুরু করতে হবে, সেই বিষয়টাও কিন্তু জানতে চান বিচারপতি ঘোষ।